আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে। আজ আমরা ইন্টারের আইসিটি বইয়ের একটি অধ্যায় তৃতীয়, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশটুকু অর্থাৎ সংখ্যা পদ্ধতি। এই সম্পর্কে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম এই অধ্যায় থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে। সেই টপিকের এখন পর্যায়ক্রমিক ধারাবাহিক আলোচনা হবে, তোমরা আমাদের সাথে থাকো। চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির যে মানুষ, যে আদিকালে যে সকল মানুষরা ছিলেন, অর্থাৎ অনেক আগে যে সকল মানুষরা ছিলেন, তাদের কাছে তো এত সাজানো গোছানো এরকম সুন্দর সুন্দর অঙ্ক ব্যবস্থা ছিলেন না। তখন তারা কিভাবে গণনা করত? তখন তারা গণনা করতে হচ্ছে, আমরা লিখেছি, তখন তারা হাতে গণনা করতো। কিসে গণনা করত? হাতে গণনা করত। তারা হচ্ছে এইভাবে হাতে গণনা করত, হাত দিয়ে এইভাবে করতো, হাতের আঙ্গুল 1 2 3 4 এইভাবে। এর পরবর্তীতে আসে হচ্ছে তোমার ট্যালি সংখ্যা পদ্ধতি। ট্যালি মানে কি? ধরো কারো 20টা ছাগল আছে বা কারো 50টা গরু আছে, তারা কিভাবে এটা গণনা করবে? তখন তারা আবিষ্কার করলো যে আমার খামার থেকে একটা গরু বের হবে, একটা করে ডাক দিবে, একটা গরু বের হবে, একটা করে ডাক দিবে, একটা গরু বের হবে, একটা করে ডাক দিবে, একটা গরু বের হবে, একটা করে ডাক দিব। এখন এই যে বের হওয়ার সময় ধরো আমি এতগুলো দাগ দিছি, ওনারা গুনতে পারতো না, বাট এভাবে দাগাদাগি করতে পারতো। তখন যখন আবার একটা গরু ঢুকতো, একটা গরু কেটে দিত, একটা করে দাগ কেটে দিত, একটা গরু ঢুকলে আরেকটা দাগ কেটে দিত, একটা ঢুকতে একটা কেটে। এইভাবে করে বের হওয়ার সময় যতগুলো দাগ দিয়েছিল, ঢুকার ক্ষেত্রে যদি ততগুলো দাগ কেটে দিত, তখন তারা বুঝতে পারতো যে না, তার গরু আজকে ঠিকঠাক আছে। যদি কখনো দেখতো যে না, বের হওয়ার পর 2টা দাগ অবশিষ্ট আছে, তখন তারা বুঝতে পারতো যে আজকে তার গরু কম আছে। আবার যদি কখনো দেখা যায় ঢুকার পরও তারা আরো 2টা ক্রস চিহ্ন দিয়ে ফেলছে, অর্থাৎ আজকে তার খামারে আরো 2টা বেশি গরু চলে আসছে অন্য কোথা থেকে। এই ছিল হচ্ছে তোমার ট্যালি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ ট্যালি চিহ্ন মানে কেমন ছিল? একের জন্য একটা দাগ, দুইয়ের জন্য 2টা দাগ, এইভাবে করে তারা দাগাদাগি করে লিখতো। এরপরে ছিল হচ্ছে তোমাদের মিশরীয় সংখ্যা পদ্ধতিটার আরেকটা নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এই যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে, এই শব্দটার মানে হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র, ছবি, এইটা কি বলি হচ্ছে আমরা হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স সাথে 7টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হতো। কয়টি বলতো? 7টি পৃথক পৃথক চিহ্ন ব্যবহার করা হতো। এই 7টা চিহ্ন এরকম ছিল, একটা ছিল হচ্ছে তোমার আই এর মতো, একটা ছিল ইউর মতো, একটা ছিল এরকম পেঁচানো খণ্ডত্বর মতো, একটা ছিল গাছের মতো, একটা ছিল এরকম, আরো 2টা ছবি আছে, একটা মানুষের আর একটা অন্য কিছুর একটা ছবি আছে। এরকম 7টা তোমার কি বলতো বলতো তারা চিহ্ন ব্যবহার করতো। যেখানে 1 থেকে 9 পর্যন্ত বোঝাতে এরকম, একটা হলে একটা, 2টা দাগ, 2 হলে 2টা দাগ দিত, 3 হলে 3টা দাগ দিত, 5 হলে 5টা দাগ দিত, এরকম করে তারা লিখতো। আবার 10 লেখার ক্ষেত্রে তারা কি করতো? উল্টা ইউ লিখতো। 100 লেখার ক্ষেত্রে কি করতো? এরকম প্যাচে একটা অক্ষর লিখতো। 10,000 লেখার ক্ষেত্রে কি করতো? এরকম লিখতো। 1000 লেখার ক্ষেত্রে কি করতো? এরকম একটা গাছের ছবি আঁকতো। বুঝতে পারতেছো আশা করি। তাহলে মিশরীয় সংখ্যা পদ্ধতিতে এই 7টা পৃথক পৃথক চিহ্ন ব্যবহার করা হতো। মিশরীয় সংখ্যা পদ্ধতিতে আসা আমাদের কাছ থেকে আজ থেকে প্রায় 3100 খ্রিস্টপূর্বের প্রায় 3100 সাল আগে এটা আমাদের মাঝে ছিল। সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ছিল 10। সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত ছিল? 10। তোমাকে আসবে প্রশ্ন করবে যে মিশরীয় সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, তখন তুমি আনসারে এমসিকিউ দাগাবা কত? 10। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাবিলনীয় বা সুমেরীয় সংখ্যা পদ্ধতি। এই ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিটা আসে আজ থেকে প্রায় 3400 খ্রিস্টপূর্বে 3400 সাল আগে। খ্রিস্টপূর্বের 3400 সাল আগে থেকে ব্যাবিলনীয়রা একটা সংখ্যা পদ্ধতির উদ্বোধন করে। সেই সংখ্যা পদ্ধতিটা ছিল হচ্ছে তোমার 60 ভিত্তিক। তোমাকে প্রশ্ন করবে যে ব্যাবিলনীয়দের সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল, তখন তুমি উত্তরে বলবা হচ্ছে 60 ভিত্তিক ছিল। ঠিক আছে কথা। এরপরে আসে হচ্ছে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি। তখন যখন দেখা যায় ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে অনেক ধরনের ঝামেলা দেখা দেয়, তখন রোমানরা এই সুমেরীয় আর ব্যাবিলনীয়দের সংখ্যা পদ্ধতিতে একত্র করে তাদের একটা সংখ্যা পদ্ধতি চালু করে। সেটা ছিল কেমন? সেটা খ্রিস্টপূর্বের 2500 সাল আগে এই ঘটনাটা ঘটে। তাদের এই সমস্যা ফেস তারা যখন করতে থাকে দীর্ঘ বছর যাবত, তখন তারা মডিফাই করে একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। এই সংখ্যা পদ্ধতিতে 1কে লিখা হইতো একটা আই দিয়া, 2কে লিখা হইতো 2টা আই দিয়া, 5কে লিখা হইতো একটা ভি দিয়া, 10কে লিখা হইতো একটা এক্স দিয়া। ঠিক আছে কথা। এইভাবে তোমাকে তোমার লিখা হতো। ঠিক আছে কথা। এরপরটা দেখো মায়ান সংখ্যা পদ্ধতি। ঠিক মায়ান একটা সভ্যতা ছিল, সেই সভ্যতার একটা কি ছিল বলতো? সংখ্যা পদ্ধতি ছিল। সেই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ছিল কত? 20। তোমাকে প্রশ্ন করা হবে এমসিকিউতে যে মায়ান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, তখন তুমি আনসারে বলবা হচ্ছে
মায়ান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 20। ঠিক একই ভাবে তোমাকে প্রশ্ন করা হবে যে দশমিক সংখ্যা পদ্ধতি কি বা দশমিক সংখ্যা পদ্ধতি কেমন, তাহলে তখন তুমি বলবা যে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা এখনকার সময়ে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা কেমন বলতো? সবচেয়ে জনপ্রিয়। তোমাকে প্রশ্ন করবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটি, তখন তুমি আনসারে বলবা যে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়া তোমাকে আরো প্রশ্ন করতে পারে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, তখন তুমি তাকে আনসার করবা যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। মনে থাকবে? তাহলে এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস। কোন সংখ্যা পদ্ধতির পরে কোন সংখ্যা পদ্ধতিটা আসে এবং কোন সংখ্যা পদ্ধতির তারা কিরকম চিহ্ন কিরকম প্রতীক ব্যবহার করত, আমরা তোমাদেরকে খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। করা যাক, আমরা তাহলে শুরু করে দিই। প্রকার ভেদ। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা। আরেকটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। এখন পজিশনাল সংখ্যা কোনগুলা? এই পজিশনাল সংখ্যা আছে তোমার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা আছে তোমার দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, আর আরেকটা আছে তোমার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোর অনেক প্রকার আছে। আমি একটু আগে পড়ে আসছিলাম না, সেটা কি ছিল বলতো? ট্যালি, তারপর কি ছিল? রোমান, তারপর কি ছিল বলতো? হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স, মায়ান। এই সকল সংখ্যা পদ্ধতিগুলোরে আমরা বলি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এইগুলারে আমরা বলি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন কোন সংখ্যাটা পজিশনাল আর কোন সংখ্যাটা নন পজিশনাল এইটা তোমাকে বুঝতে পারতে হবে। অর্থাৎ এই সংখ্যাগুলোরে কেন পজিশনাল বলতেছি আমরা, আর এই সংখ্যাগুলোরে কেনই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেছি। তাহলে চলো আমরা দেখে ফেলি পজিশনাল সংখ্যা কি আর নন পজিশনাল সংখ্যা কি। চলো তাহলে আমরা শুরু করে দিই। পজিশনাল সংখ্যা কি আর হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা কি। তা দেখবো হচ্ছে পজিশনাল সংখ্যা। একটা সংখ্যা পজিশনাল হওয়ার জন্য তাকে তিনটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত মানতে হবে? তিনটা শর্ত মানতে হবে। ফার্স্ট অফ অল সংখ্যায় সংখ্যায় ব্যবহৃত অঙ্কের নিজস্ব মান। ঠিক আছে কথা? এখন আবার দুই নম্বর আরেকটা কি আছে? সংখ্যার বেস বা ভিত্তি থাকতে হবে। তিন নম্বর আছে হচ্ছে তোমার সংখ্যায় ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান। যদি কেউ এই তিনটা শর্ত একই সাথে পূরণ করে তবেই সেই সংখ্যাটা কি হবে? পজিশনাল হবে, না হলে সেই সংখ্যাটা কখনোই পজিশনাল হবে না। যেমন আমি তোমাকে উদাহরণ দিই। ধরো আমি লিখলাম হচ্ছে 573। এই যে 573 একটা সংখ্যা, এইটা পজিশনাল না নন পজিশনাল সেটা বোঝানোর জন্য ধরো আমি একটা এখানে আরেক কিছু লিখলাম। ধরো আমি 573 আর এইখানে লিখলাম হচ্ছে 10। এই 10 কি বলে? এই 10 কে হচ্ছে তোমার ভিত্তি বলে। 10 কে কি বলে? 10 কে ভিত্তি বলে। অর্থাৎ কোন সংখ্যার ডান পাশে নিচে ছোট করে যেই সংখ্যা লেখা হয় ওইটাকে কি বলে? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। এই যে 573 ফার্স্ট অফ অল এর কি আছে? একটা বেস বা ভিত্তি আছে। তার মানে এই একটা শর্ত কি করে ফেললো? পূরণ করে ফেললো।
এখন দ্বিতীয় শর্ত আমরা বলছি কি, দ্বিতীয় শর্ততে যদি আমরা আবার দেখি নিজস্ব মান, অঙ্কের নিজস্ব মান, এই সংখ্যা পদ্ধতিতে যেই যেই অঙ্ক ব্যবহৃত হয়েছে এই প্রত্যেকটাকে এক একটা অঙ্ক বলে। অঙ্ক কয়টি? অঙ্ক 10টি। অঙ্ক কয়টি? 10টি। এই 10টা কি কি? 0 1 2 3 4 5 ডট 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 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত যে কয়টা আছে এই কয়টা কি আমরা কি বলি? অঙ্ক। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্কর নিজস্ব মান আছে না, 3 কে লিখলে তুমি কি কখনো বলবা এটা 5? না, তুমি 3 কে তো কি বলবা? 3ই বলবা, তাই না? তাহলে অঙ্কে যে 3 কে তুমি কখনো 5 বলবা না, 3 কে তুমি 3ই বলবা। তেমনি 5 কে কখনো তুমি 7 বলবা না, 5 কে 5ই বলবা। তাহলে এদের প্রত্যেকটা নিজস্ব করে মান আছে না, তাহলে সে এই শর্তটা কি করে? পূরণ করে। এখন দেখার পালা যে সংখ্যায় ব্যবহৃত অঙ্কের নিজস্ব কি থাকবে? স্থানীয় মান থাকবে। যেমন দেখো আমরা ছোটবেলা থেকে এগুলো বের করা শিখছি না যে 3 কে কি বলে? আমরা 3 কে বলি একক। একক মানে কত? 3 এর এই ঘরের মান হচ্ছে 1, অর্থাৎ 3 কে এই ঘরে গুণ করতে হবে 1 দিয়ে, তাহলে পাবা তুমি 3 একে 3। আবার 7 এর তুমি কি 7 কে কি বলে? 7 হচ্ছে দশক, অর্থাৎ 7 এর এই ঘরের মান কত? 7 এ যখন মাঝের ঘর এই 2 নম্বর ঘরে থাকবে তখন 7 কে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 7 10 70, তখন 7 এর মান হয় 70। আর 3 যখন এই ঘরে থাকে তখন 3 এর মান হয় কত? 3। আর 3 যখন শতকের 5 যখন শতকের ঘরে আছে তখন তুমি 5 কে কি বলো? শতক। শতক বলে তুমি এই শতককে 100 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পাবা কত? 500। এখন দেখো প্রত্যেকটা অঙ্কই তাদের অবস্থান অনুযায়ী একটা নিজস্ব মান বহন করে না। যখন সে এই ঘরে তখন 5 এর মান হয় কত? 500। এদের একটা অবস্থান অনুযায়ী মান, স্থানীয় মান। তার মানে কি এই তিনটা মানই, তিনটা শর্তই সে পূরণ করে, তার জন্য এই সংখ্যাগুলোরে আমরা বলি কি? পজিশনাল সংখ্যা। বুঝতে পেরেছো? আসো আমরা যদি আরেকটা দেখি, ধরো আমি যদি বলি তোমাকে 57, বা আমি তোমাকে বললাম এরকম 82, এই 82 সংখ্যাটা পজিশনাল না নন পজিশনাল? তখন তুমি বলবা যে 82 সংখ্যাটার একটা ভিত্তি দেন। আমি বললাম যে ঠিক আছে দিলাম, 82 সংখ্যার ভিত্তি 10। তাই তুমি বললা প্রথমত এটা একটা শর্ত পূরণ করে ফেলছে। এরপরে 10, এখানে 2 এর একটা স্থানীয় মান 2 একক, তাইলে 2 এর অবস্থান অনুযায়ী নিজস্ব মান আছে 2। 8 তার অবস্থান অনুযায়ী 8 দশক, তাই 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে পাবো 8 10 80। 8 এরও নিজস্ব মান আছে 80। এই অঙ্কের স্থানীয় মান পাওয়া গেছে না, অবস্থান অনুযায়ী তার মান কত? 80। 2 এর অবস্থান অনুযায়ী তার মান কত? 2। কিন্তু তুমি চিন্তা করো যদি আমি এর অবস্থান পরিবর্তন করে দিই, অর্থাৎ 2 কে যদি সামনে লিখি আর 8 কে যদি পিছনে লিখি, তাহলে এটা কি হবে? দেখতে এরকম হবে না? তখন দেখো 8 কে যখন এককের ঘরে লিখছি তখন 8 এর অবস্থান অনুযায়ী 8 এর মান হয়ে গেছে 1, আর 2 এর তার অবস্থান অনুযায়ী 2 এর মান হয়ে গেছে কত? 20। তাহলে দেখো তো সংখ্যাকে তার অবস্থান পরিবর্তন করার সাথে সাথে তাদের মান চেঞ্জ হয়ে গেছে না? 8 ছিল 80, 8 হয়ে গেছে 80 থেকে 8 ছিল 2, অবস্থান পরিবর্তন করার সাথে সাথে হয়ে গেছে কত? 20। যদি এরকম হয় যে অঙ্কের অবস্থান পরিবর্তন করার সাথে সাথে তাদের মান পরিবর্তন হয়ে যায়, তাহলেই তাকে আমরা কি বলি? তার নিজস্ব স্থানীয় মান আছে। তাহলে অঙ্কের নিজস্ব স্থানীয় মান আছে, তাহলে এই সূত্রটা পূরণ করে। আর অঙ্কের তো নিজস্ব মান আছে, 2 এর একটা নিজস্ব মান, 2 কে বললে 2ই বুঝো, 8 কে বললে 8ই বুঝো। যদি এরকম প্রত্যেকটা শর্ত তারা মানে, তখনই তাদেরকে আমরা কি বলি? পজিশনাল সংখ্যা বলি। আশা করি বুঝতে পেরেছো যে পজিশনাল সংখ্যা হইতে হলে এই তিনটা শর্ত অবশ্যই তোমাকে কি করতে হবে? মানতে হবে। আর নন পজিশনাল সংখ্যার এই তিনটা শর্ত মানে না। ধরো আমি যদি লিখি রোমান সংখ্যায় 15, তাহলে রোমান সংখ্যা 15 কিভাবে লিখে? এইভাবে। এখন দেখো এইটাকে যদি 15 বলো, আবার ওরা বলতেছে যে কি, ধরো তুমি এটা বলছো 15, আবার এইটাকে বলতেছে ওরা কত? 16। একই জিনিস যদি এই জিনিসটাকে ধরে আমি যদি এইখানে নিয়ে আসি, তাহলে এদের অবশ্যই মানের পরিবর্তন হওয়ার কথা। 10 কে যদি আমি এইখান থেকে ধরে এইখানে নিয়ে আসি, তাহলে এদের মানের পরিবর্তন হওয়ার কথা। আমি যখন লিখবো এইভাবে লিখে এইভাবে লিখতেছি, তখন এইখানে এই 10 কে কি বলে? কিছুই বলে না। এই 10 কে 10ই বলে, এইখানেও 10 কে 10ই বলে। কিন্তু বাট এইটাকে বলে হচ্ছে তোমার 4। এটাকে কত বলে বলো তো? এইটাকে বলে 4। এইখানে 10 10ই আছে, এইখানে এইটা 10 10ই আছে, বাট এইটার নাম হয় তখন কত? 6। এই যে এরকম যে কোনো পরিবর্তন হচ্ছে না, নিজস্ব কোনো মান নাই। যেমন 5 এর মান যদি ফিক্স হইতো, বা এইটা যদি মান ফিক্স হইতো, তাহলে এর অবস্থান পরিবর্তনের সাথে সাথে এদের মান পরিবর্তন হইতো না। এই মানের পরিবর্তন ঘটে না, অর্থাৎ স্থানীয় মান থাকে না। যেহেতু এই শর্ত থাকে না, তার জন্য এটা এমনিই নাই। আবার এর কোনো বেস বা ভিত্তি নাই, তাহলে এই সংখ্যাটা দুইটা শর্ত মানে না। আবার এদের নিজস্ব কোনো মানও নাই, এইটাও মানে না। এই তিনটার ভিতরে যদি কোনোটা না মানে, তখনই সেটা পজিশনাল হবে না। পজিশনাল হতে হলে তাকে কমপক্ষে এই তিনটা শর্ত মানতেই হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পজিশনাল সংখ্যা কি, নন পজিশনাল সংখ্যা কি। আজকে আমাদের টার্গেট ছিল তোমাদেরকে এই দুইটা টপিক বোঝানোর। আমরা এই পর্বের মাধ্যমে তোমাদেরকে এই দুইটা টপিক খুব বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে দাও, লাইক করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।